আজকের যে আলোচ্য সূচি কন্টেইনার টার্মিনাল এবং মানবিক করিডোর বা প্যাসেজকে কেন্দ্র করে যে বিভিন্ন ধরনের পরিকল্পনা, দেশীয় আন্তর্জাতিক, যেটাকে আমরা সাম্রাজ্যবাদী পরিকল্পনা, এ বিষয়ে আমাদের অবস্থান বা আমাদের ভূমিকা কি হওয়া উচিত রাজনৈতিকভাবে, এই বিষয়কে কেন্দ্র করেই আজকের এই আলোচনার সূত্রপাত। তো ফলে জাতীয় মুক্তি কাউন্সিল আয়োজিত আজকের এই আলোচনার সংগ্রামী সভাপতি, মুক্তি কাউন্সিল কেন্দ্রীয় সম্পাদক কমরেড ফয়জুল হাকিম সহ যারা উপস্থিত আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আলোচনাটা ব্যাপ্তি অনেক বড়। এমনি পয়েন্ট অনুযায়ী শুধু মনে হতে পারে যে কন্টেইনার টার্মিনাল আর মানবিক করিডোর বা মানবিক প্যাসেজ, বিষয়টা এরকম না। কারণ দুটো সিদ্ধান্তই অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সাধারণত রাষ্ট্রীয় জীবনে বা একটা রাষ্ট্র যখন তার ফরেন পলিসি নির্ধারণ করে, তার ইকোনমিক পলিসি যখন নির্ধারণ করে, এইগুলো এতই গুরুত্বপূর্ণ পলিসি যে ফলে এইগুলো উত্থাপিত হয়, ডিসকাশন হয়, উত্থাপিত হয় যদি নির্বাচিত, জনগণের ভোটে নির্বাচিত যদি পার্লামেন্ট থাকে, মানে একটা ক্যাপিটালিস্ট রাষ্ট্রের ক্ষেত্রে যা হয়। তো আনফর্চুনেটলি বাংলাদেশে সেটি বিদ্যমান নেই। বাংলাদেশে এখন যে সরকারটি আছে সেটাকে ইন্টারিম সরকার বলা হচ্ছে, এবং এই ইন্টারিম সরকারটা দাঁড়িয়েছে 5ই আগস্ট 2024-এর মহান গণ অভ্যুত্থানের উপর। ছাত্র শ্রমিক জনতার যে মিলিত যে গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিজম এবং সেই আওয়ামী ফ্যাসিজমের যিনি শিরোমণি ছিলেন হাসিনা পালিয়ে যাওয়ার পর 8ই আগস্ট এই অন্তর্বর্তীকালীন সরকারটি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে, ওই অভ্যুত্থানের উপর দাঁড়িয়েই আসে। তো আমরা আজকে যে বিষয় নিয়ে এখানে আলোচ্য সূচি নির্ধারণ করা হয়েছে, দুটো বিষয়ের মধ্যে প্রথম বিষয়টা আমি কন্টেইনার টার্মিনাল যেটা, এটা নিয়ে শুরু করতে চাই। ব্যানারে যদিও লেখা আছে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল, কিন্তু তথ্য উপাত্ত বলছে গত কয়েক বছরে, বা ডিপি ওয়ার্ল্ড দিয়ে শুরু করি, বা নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল। নিউ মুরিং কন্টেইনার টার্মিনালটা আপনার কাজ শেষ হয় 2006-07 নাগাদ, ওখানকার নির্মাণ কাজ। ওই কাজ শেষ হওয়ার পর 2007-এ বাংলাদেশি একটা লোকাল প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক, সে অ্যাডহক বেসিসে, একদম এক্স্যাক্টলি এই শব্দটা লেখা আছে, অ্যাডহক বেসিসে সে এটি পরিচালনা করছেন এখন পর্যন্ত। যদিও তার মেয়াদ, নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনা করার মেয়াদ এবছরের জানুয়ারিতেই শেষ হয়ে গেছে, কিন্তু এখনো যেহেতু কোনো অপারেটর, সেটা বিদেশি হোক দেশি হোক, এখনো যেহেতু নির্বাচিত হয়নি, ফলে তার কাছ থেকে ডেইলি কন্ট্রাক্ট বা সেলস বেসিসে এখনো তাকে দিয়ে পরিচালনা করানো হচ্ছে। তো ফ্যাসিস্ট রিজিম, ভারতের নরেন্দ্র মোদী ফ্যাসিস্ট সরকারের প্রত্যক্ষ মদদে এবং ভারতীয় রুলিং ক্লাসের অন্যান্য রাজনৈতিক দল ইনক্লুডিং কংগ্রেস, এদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে গত প্রায় 15.5 বছর এখানে আওয়ামী লীগ শাসন এবং চরম শোষণ চালিয়েছে। ফলে ওই সময়টায় 2007 সনে যেই লোকাল প্রতিষ্ঠানটি এই নতুন টার্মিনাল পরিচালনা করার দায়িত্ব পেয়েছে, সে কিভাবে পেয়েছে, আপনারা গত কয়েক মাস সেই প্রতিষ্ঠানটির অবস্থান কি সেটি পত্রপত্রিকায় আপনারা উল্লেখ করেছেন।
এবং তিনি চালানোর আগে যখন চিটাগং পোর্ট যখন ছিল, চিটাগং পোর্ট তো আর নতুন হয়নি, অনেক আগেই হয়েছে, সেটি দেখা গেছে আরো বহু আগে থেকেই চিটাগাং এই পোর্টটি তৎকালীন আওয়ামী লীগের যিনি প্রধান নেতা ছিলেন চট্টগ্রামে, জনাব মহিউদ্দিন চৌধুরী, তিনি এবং চট্টগ্রামের যে বন্দরের যে শ্রমিকদের যে কালেকটিভ বার্গেনিং এজেন্সিশিপ যেটাকে বলে সিবিএ, সেটা মূলত আওয়ামী লীগের যে শ্রমিক সংগঠন ছিল, যেটা শ্রমিক লীগ, এর মাধ্যমেই তারা সেটাকে নিয়ন্ত্রণ করতেন। নিয়ন্ত্রণ মিন করছে কি, মালিকানার অর্থে নিয়ন্ত্রণ না, কিন্তু সেখানে লেনদেন ইত্যাদি বিভিন্ন বিষয়। বন্দর কেন গুরুত্বপূর্ণ এটা আমরা কম বেশি সবাই জানি। বাংলাদেশের পার্সপেক্টিভে একটা ছোট্ট পরিসংখ্যান যদি আপনাদের সামনে যদি তুলে ধরি, তাহলে আমাদের যে চট্টগ্রাম বন্দর যেটি আছে, এটি দিয়ে আমাদের বহির্বিশ্বের সঙ্গে বা বাইরের দেশের সঙ্গে যে বাণিজ্য যেটি হয়, এই বাণিজ্যের প্রায় 90% বাণিজ্য এই চট্টগ্রাম বন্দর দিয়ে পরিচালিত হয়। এবং কন্টেইনার মানে যেই আধারে মধ্যে পণ্য দেশের বাইরে যায়, মানে এক্সপোর্ট হয়, বা যেই আধারের মাধ্যমে পণ্য বাইরের দেশ থেকে আসে, মানে ইম্পোর্ট যেটাকে বলে, ফলে এই কন্টেইনারের যে ট্রাফিক, বাংলাদেশে যত কন্টেইনার আসে এবং যায় শিপের মাধ্যমে, এর 98% কন্টেইনার লোড আনলোড হয় হচ্ছে আপনার এই চিটাগাং পোর্টে। ফলে এটা এতই গুরুত্বপূর্ণ জায়গা। এই কারণে ইকোনমিক পলিসি এবং ন্যাশনাল সিকিউরিটি প্রশ্নটা এই কারণে এটা ওতপ্রোতভাবে জড়িত। ফলে এই সংক্রান্ত কোনো সিদ্ধান্ত তখন স্বাভাবিকভাবেই গণতন্ত্রে আস্থাশীল মানুষরা তখন স্বাভাবিকভাবেই বিবেচনায় নিয়ে থাকেন যে এই সিদ্ধান্তটা হওয়া উচিত নির্বাচিত সরকারের মাধ্যমে, মানে জনগণের প্রত্যক্ষ ভোটে, বাধাহীন ভোট, নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যে পার্লামেন্ট আসবে, প্রথম কাজ হচ্ছে তাদের কি চুক্তি হবে, কার সঙ্গে কি হবে না হবে, এই বিষয়গুলো সেখানে আলোচিত হতে হবে। তো এইখানে যখন ফ্যাসিস্ট রেজিম যখন ছিল বাংলাদেশে, নিউমোরিং কন্টেইনার টার্মিনালের জন্য প্রথম যে বেসরকারি প্রতিষ্ঠানটি নাম হচ্ছে ডিপি ওয়ার্ল্ড। তো ডিপি ওয়ার্ল্ড এটি ইউনাইটেড আরব এমিরেটসের মালিকানাধীন, রাষ্ট্রীয় মালিকানাধীন, এবং ওই মিডল ইস্টার্ন ওই দেশগুলো অ্যাকচুয়ালি রাজা বাদশারা তারাই মালিক। ফলে সেই হিসেবে এটা একটা স্টেট অর্গানাইজেশন তাদের। ডিপি ওয়ার্ল্ড একটি প্রস্তাব তারা দাখিল করেন যে তারা বাংলাদেশে প্রায় $1 বিলিয়ন বিনিয়োগ করবেন এবং এই নিউমোরিং কন্টেইনার টার্মিনালটি তারা অপারেট করতে চান, পরিচালনা করতে চান, এবং এই লক্ষ্যে অফিসিয়ালি তারা প্রস্তাব জমা দেয় 2020 সনে। এরপরে তৎকালীন গভর্নমেন্টের সঙ্গে তাদের বিভিন্ন পর্যায়ে ডিসকাশন হয়, মন্ত্রী পর্যায়ে ডিসকাশন হয়, মানে বাংলাদেশ থেকে মন্ত্রী মানে এই রিলেটেড মন্ত্রণালয় যেটা ছিল, সেই মন্ত্রণালয় ডিসকাশন করে ডিপি ওয়ার্ল্ডের তাদের কর্পোরেট লিডারশিপের সঙ্গে। এবং ওই ধারাবাহিকতায় 2023-এর মার্চ মাসে তৎকালীন গভর্নমেন্ট ডিপি ওয়ার্ল্ড যেন পরিচালনা করতে পারে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এই চুক্তির আওতায়, সেটি তারা অ্যাপ্রুভ করেন। অ্যাপ্রুভ করার পরে পরবর্তীতে আরো নেগোসিয়েশন চলছিল বিভিন্ন টার্মস এন্ড কন্ডিশনস নিয়ে। এরই মধ্যে সেই মহান গণ অভ্যুত্থানটি সংগঠিত হয় 2024 সনে। গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার পর এই আলোচনাগুলো আবার থমকে যায় সঙ্গত কারণে। এবছর এবছরের এপ্রিল মাসে 2025
অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনূসের সঙ্গে আমরা ডিপি ওয়ার্ল্ডের একদম টপ টিম, যেটার নেতৃত্বে ছিলেন মিস্টার সুলতান আহমেদ বিন সুলাইমান। তিনি ডিপি ওয়ার্ল্ড গ্রুপের চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার। তার নেতৃত্বে হাই লেভেল একটা টিম বাংলাদেশ সফরে আসেন এবং এবছরের এপ্রিলে প্রফেসর ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করা হয়। তো সেই সাক্ষাৎকারে প্রফেসর ইউনূস বলেছিলেন যে দিস ইজ এ ল্যান্ড অফ অপরচুনিটিস, কাম টু বাংলাদেশ অ্যান্ড লেটস মেক দিস হ্যাপেন। এবং এর ধারাবাহিকতায় মিস্টার সুলতান আহমেদ বিন সুলাইমান তিনি বলেছিলেন, উই আর লুকিং ফরওয়ার্ড টু দিস পার্টনারশিপ। ইয়োর প্রসপ্যারিটি ইজ আওয়ার প্রসপ্যারিটি, ফ্রম চট্টগ্রাম টু দুবাই টু আফ্রিকা। দিস ইজ আওয়ার শেয়ার্ড ড্রিম। এবং এই ধারাবাহিকতায় আপনার প্রফেসর ইউনূস তখন বলেছিলেন যে এই ধরনের আধুনিক টেকনোলজি নিয়ে আধুনিক পরিচালনাকারী প্রতিষ্ঠান সেখানে যদি নিয়োজিত হয়, তাহলে কর্মক্ষেত্রে যে শ্রমিক কর্মকর্তা কর্মচারী যারা থাকবেন সেখানে, ফলে তাদেরও দক্ষতা বৃদ্ধির প্রয়োজন আছে। তো সেই প্রসঙ্গকে কেন্দ্র করে প্রফেসর ইউনূস তখন অ্যাসুরেন্স দিয়ে বলছেন ডিপি ওয়ার্ল্ডের হাই প্রতিনিধিদেরকে, হাই রেপদেরকে তিনি বলছেন যে ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি to provide proper training to our workforce and we will make sure it happens. এটা বলেছিল। এটা তো গেল একদম ভেরি রিসেন্ট ডিসকাশন। তো এর আগে আপনার চট্টগ্রাম পোর্টের সিচুয়েশনটা কি আসলে? তো চট্টগ্রাম পোর্ট, এই ইনফরমেশনটা হচ্ছে অক্টোবর 24, 2024, মানে কত বছর, কয়েক মাস আগে। তো পত্রিকায় এসছে যে অ্যাকচুয়ালি চট্টগ্রাম পোর্ট পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এই মডেলের আওতায়, এই বিজনেস মডেলের আওতায় 4টা প্রজেক্ট, শুধু নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল না, এই ধরনের 4টা প্রজেক্ট তারা খুব ভালো মানের দক্ষ অপারেটর তারা নিয়োগ করতে চান, সেভাবে তারা পরিচালনা করতে চান। তো কেন করতে চান সে প্রসঙ্গে আসবে। তো এই 4টা প্রজেক্ট কি? একটা হচ্ছে লালদিয়া কন্টেইনার টার্মিনাল, আরেকটা হচ্ছে বে টার্মিনাল, টার্মিনাল 1 and 2, আরেকটা হচ্ছে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল, যেটার সঙ্গে আছে ওভারফ্লো কন্টেইনার ইয়ার্ড 1, 2, 3, আর আরেকটা হচ্ছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল। তো এই ক্ষেত্রে একটা মজার বিষয় আপনারা খেয়াল করে দেখবেন, গত কিছুদিন যাবৎ প্রায় সব ধরনের পলিটিক্যাল পার্টি, সে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরির সহ প্রত্যেকেই নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের কাছে দেয়া যাবে না, এতে দেশের সিকিউরিটি এবং অন্য কিছু কম্প্রোমাইজড হয়ে যাবে, এটার প্রতিবাদে সবাই বলছেন, বাম সংগঠনগুলো থেকে শুরু করে অন্যরা বিভিন্নভাবে বিভিন্নজন মতামত রাখছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল কারা পরিচালনা করে জানেন? পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনা করে হচ্ছে কিংডম অফ সৌদি আরাবিয়া। কিংডম অফ সৌদি আরাবিয়ার সেটা একটা খুবই বিখ্যাত প্রতিষ্ঠান, যারা পোর্ট পরিচালনায় খুবই দক্ষ। তো সেটা হচ্ছে মানে রেড সি, ওটার নাম হচ্ছে রেড সি, RSGT। তাদের বাংলাদেশে একটা সাবসিডিয়ারি তারা খুলেছেন সেই সময়, RSGT বাংলাদেশ, আন্ডার দ্য PPP, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল নির্মাণ এবং সেখানে বিনিয়োগ এবং সেটার অপারেশনসে কিন্তু তারা অলরেডি নিয়োজিত। তাহলে সঙ্গত কারণে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি প্রশ্ন করি, তাহলে পতেঙ্গাতে যদি তারা পরিচালনা করে, নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল অন্যরা কেন পারবে না? এই প্রশ্নটা আসতেই পারে। আর অন্যান্য যে কন্টেইনার টার্মিনাল আছে তাহলে সেগুলোর কি হবে? এ প্রসঙ্গে কিছু তথ্য দিয়ে রাখি। আগে আমি তথ্যগুলো দিচ্ছি, তারপরে মূল পলিটিক্যাল ডিসকাশনে যাব।
তো এই আরজে জিটি, যেটা সৌদি আরাবিয়ান প্রতিষ্ঠান, যেটা বাংলাদেশের সাবসিডিয়ারি খুলেছে তার সঙ্গে চুক্তি হয়েছে 22 বছর মেয়াদী চিটাগং পোর্ট অথরিটি টু অপারেট পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল ফর 22 years। 22 বছর। এর মধ্যে আপনার এই নিউমুরিং এর এই বিষয়কে কেন্দ্র করে আপনারা হয়তো দেখেছেন অনেকেই মিছিল টিছিল করেছে। এর মধ্যে চিটাগাংয়ে আপনার 18ই মে, 18 না বা অথবা 17ই মে এই মাসেই চিটাগাং পোর্টে একদল শ্রমিক বন্ধু, এর মধ্যে একজন হচ্ছেন এক্স সিবিএ লিডার ছিলেন, তিনি ভদ্রলোকের নাম হচ্ছে হুমায়ুন কবির, তার নেতৃত্বে পোর্ট অথরিটির অফিসের সামনে তারা একটা ধর্ণা দেন এবং সেখানে তারা বক্তব্য রাখেন। তো সেই বক্তব্যে তারা বলেছেন যে ডিপি ওয়ার্ল্ডের 30 জন অফিসিয়াল উইদাউট নোটিশ ইত্যাদি ইত্যাদি তারা এখানে ঘোরাঘুরি করছেন, দেখছেন ইত্যাদি তারা বলছেন। এবং তারা এটাকে বলছেন যে হুইচ ইজ এ মেজর সিকিউরিটি থ্রেট ফর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনস্টলেশন ফর দ্য কান্ট্রিজ ইকোনমি, তারা এটা বলছেন। কবির সাহেব আরো বলেছেন যে গত বছরের তুলনায় এই বছর এই কোর্টের থ্রুতে যে রেভিনিউ জেনারেট হয়েছে সেটা প্রায় 12% বেশি এবং অলমোস্ট 1500 কোটি টাকা আর্ন করেছে এই নিউমুরিং কন্টেইনার টার্মিনাল। এবং তিনি অভিযোগ করে বলছেন যে নিউমুরিং কন্টেইনার টার্মিনালের বর্তমান যেই শীর্ষ টিম যারা আছে তারা বলছে যে 1500 না, মাত্র 1200 কোটি টাকা সেখান থেকে আর্নিং হয়েছে এবং তারা প্রধান উপদেষ্টা মহোদয়কে তারা ভুল তথ্য দিয়েছেন। এবং এর মধ্যে তারা আরো বলছেন যে 30 জন ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধি যারা বন্দরটাকে দেখে গিয়েছে, সেই 30 জনের মধ্যে ছিল হচ্ছে 21 জন ইন্ডিয়ান ন্যাশনালস। তো ফলে তারা এটাকে তারা বলছেন যে ইটস কম্প্রোমাইজ উইথ ন্যাশনাল সিকিউরিটি এবং তারা জোর গলায় বলছেন যে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এটা ফরেন কোনো প্রতিষ্ঠানকে দেয়া যাবে না, বাংলাদেশি প্রতিষ্ঠানের হাতেই থাকতে হবে। আচ্ছা, এটা একটা, এগুলো তথ্য হিসাবে আমি বলছি, ব্যাখ্যা বিশ্লেষণে আমি পরে আসছি। তো এই যে নিউমুরিং যে কন্টেইনার টার্মিনাল বা বাংলাদেশের বর্তমান যে আমদানি এবং রপ্তানি যে হয়, এই এখানকার তথ্যগুলো আমরা যদি দেখি তাহলে এই তথ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই বলে নেই ওয়ার্ল্ড ব্যাংক, আমি যে তথ্যগুলো এখন যেটা বলবো সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট থেকে আমি বলবো। ওয়ার্ল্ড ব্যাংকের 2023-এর ইনফরমেশন আমি এখানে বলবো, ফলে খুব বেশি পুরনো তথ্য নয়। ওয়ার্ল্ড ব্যাংকের পাবলিশড যে তারা বিভিন্ন ধরনের ডেটা নিয়ে কাজ করে, তো ইকোনমিক ডেটা নিয়ে কাজ করে। তো কন্টেইনার পোর্ট সারা বিশ্বব্যাপী যতগুলো কন্টেইনার পোর্ট আছে, সে পোর্টের যে পারফরমেন্স ইন্ডেক্স 2023-এর পারফরমেন্স ইন্ডেক্স অনুযায়ী 405টা কন্টেইনার গ্লোবাল পোর্টের মধ্যে আমাদের চট্টগ্রামের র্যাঙ্ক কত জানেন? 337। 407-এর মধ্যে আমাদের র্যাঙ্ক হচ্ছে 337। তার মানে আমরা অনেক পিছিয়ে আছি গ্লোবাল র্যাঙ্কিং এ। তারপরে এই যে জাহাজ আসে, যে চট্টগ্রাম বন্দরে যখন জাহাজ ভেড়ে, তো জাহাজ ভিড়লেই সঙ্গে সঙ্গে তো আর মালপত্র নামানো শুরু হয় না, এটার একটা লিড টাইম থাকে বা কতদিন লাগে। তো সেইখানে আপনার আমাদের এটা এখানে দেখা যায় যে ইম্পোর্ট ক্লিয়ারেন্স, মানে আমদানি করে আমরা যখন পণ্য আনি যে কন্টেনারে ভরে, এটাকে বলা হয় ইম্পোর্ট। এই ইম্পোর্ট ক্লিয়ারেন্স অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ব্যাংক আমাদের এখানে লাগে হচ্ছে 11 দিন। আর এক্সপোর্ট, আমাদের এখান থেকে পণ্য যখন বিদেশে আমরা পাঠাই, তো সেই
কন্টেইনারগুলো ক্লিয়ার করতে আমাদের এখানে লাগে 36 আওয়ার্স। তো এখন ওয়ার্ল্ড ব্যাংকের এই রিপোর্ট বলছে যে এই যে কন্টেইনার উঠানামা করা, লোড আনলোড করা, ইম্পোর্ট এবং এক্সপোর্টের জন্য যেটা এখন 11 দিন লাগছে, এই 11 দিন যদি আমরা ইন্টারন্যাশনাল বেঞ্চমার্ক যেটা আছে, ইন্টারন্যাশনাল যেগুলো বেস্ট পোর্ট, যেগুলো ওই বেস্ট পোর্টগুলো এই কাজগুলো সম্পাদন করে 3 দিনের মধ্যে। ফলে বাংলাদেশে এক্সিস্টিং চিটাগাং পোর্টে আমরা যদি এই মাল খালাস, কন্টেইনার উঠানামা এগুলো যদি 11 দিন না করে যদি 3 দিনের মধ্যে যদি সম্পন্ন যদি করা যেত, তাহলে বাংলাদেশ ন্যাশনাল ইকোনমি হান্ড্রেডস অফ মিলিয়নস অফ ডলার্স বাৎসরিকভাবে অতিরিক্ত উপার্জন করা সম্ভব হতো। 11 দিন থেকে সেটা যদি 3 দিনে যদি নামিয়ে নিয়ে আসা যেত। তারপরে বলেছে যে ইমপ্রুভড পোর্ট এফিসিয়েন্সি কুড এনহ্যান্স এক্সপোর্ট কম্পিটিটিভনেস, মানে 11 দিন থেকে 3 দিনে যদি নামিয়ে নিয়ে আসা যদি যায়, তাহলে আমাদের রপ্তানির কম্পিটিটিভনেস আমাদের বাড়বে প্রায় 15%। ইন্টেন্সিভ যারা এক্সপোর্ট করেন এবং ওখানে যারা কাজ করেন, পোর্টে যারা কাজ করেন, ফলে লেবারদের যে 2 দিন পরে পরে যে বেতন নিয়ে যে মারামারি কাটাকাটিটা শুরু হয়, যেহেতু এখান থেকে বিপুল অঙ্কের বিলিয়নস অফ ডলার্স যেহেতু সাশ্রয় হয়, তাহলে সেটা ওইখানে ইফেক্ট করত, পণ্যের মূল্যে সেটা ইফেক্ট করত। সবাই মিলে এক ধরনের গদবাঁধা সঙ্গীত পরিবেশন করে না, যে সিন্ডিকেট সিন্ডিকেট সিন্ডিকেট। দিজ আর দ্য রিজনস যে আপনার পণ্য উঠানামা করতেই আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড থেকে 8 দিন পিছিয়ে আছেন। এবং একটা জাহাজ বহির্নোঙরে যদি এরকম 10-12 দিন 15 দিন যদি আটকে থাকে, পণ্যের দাম বাড়বেই, জীবনেও কমবে না। এবং সেটারই ইফেক্ট হচ্ছে এখন। তো এইভাবে আপনার যেমন আরেকটা তথ্য রিপোর্ট, যেটা ইউনাইটেড যেটা এই ওয়ার্ল্ড ব্যাংকের এই রিপোর্ট অনুযায়ী, যে অ্যাট প্রেজেন্ট বাংলাদেশ এক্সপোর্টস অ্যাপ্রক্সিমেটলি, মানে আমরা রপ্তানি করি, ওইটার ভ্যালু হচ্ছে প্রায় $50 বিলিয়ন পণ্য আমরা বিদেশে রপ্তানি করি। তো এই রপ্তানিটা আরো বেড়ে যায় যদি এই প্রসঙ্গগুলো যদি সঠিকভাবে যদি আমরা যদি অ্যাড্রেস করতে যদি পারতাম। আর অ্যাকর্ডিং টু ইউএনইএসসিএপি সেটা বলেছে যে এই রপ্তানি রিলেটেড, এই রপ্তানি মানে এই ইনফ্রাস্ট্রাকচার, পোর্ট ইনফ্রাস্ট্রাকচার এবং এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড রেল সিস্টেম, এই পরে রেল সিস্টেম, রোড সিস্টেম যেগুলো পোর্ট পর্যন্ত যায়, রিভার ফ্লো সিস্টেম, এগুলো যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যদি থাকতো, তাহলে আমরা ইচ ফিসক্যাল ইয়ারে এডিশনাল জেনারেট করতে পারতাম $35.5 বিলিয়ন বাই 2030। যদি পোর্ট এবং এর সঙ্গে অ্যাসোসিয়েটেড অন্যান্য যোগাযোগ ব্যবস্থা যদি আমাদের এখানে যদি ইন্টারন্যাশনাল মানের যদি থাকতো। তো এইগুলো হচ্ছে কি ওই ধরনের লার্জ স্কেল প্রতিষ্ঠানগুলোর ইকোনমিক ডেটা। যেমন ওয়ার্ল্ড ব্যাংক আরেকটা অ্যানালাইসিসে বলতেছে, দি ওয়ার্ল্ড ব্যাংক অ্যানালাইসিস ইন্ডিকেটস দ্যাট এ 1% রিডাকশন ইন লজিস্টিক কস্ট, মানে এই যে আনা নেওয়া, এই যে লজিস্টিক কস্ট, এই কস্টে যদি 1% যদি কমানো যায়, cost alone could boost export demand for Bangladeshi products by around 7.4%. 50 বিলিয়নের 7.4% ইনক্রিজ হয়ে যায় যদি লজিস্টিকের এইখানে যদি 1% যদি খরচ যদি কমানো যদি যায়। তাহলে ওয়ার্ল্ড ব্যাংকের এই তথ্যগুলো কেন পড়লাম? এগুলো কিন্তু মিথ্যে কথা না, আমরা সবাই জানি ওয়ার্ল্ড ব্যাংক is an imperialist institution, no doubt of it. কিন্তু ইকোনমিক ডেটাগুলো মিথ্যে নয়। এখন এই ডেটা
কে কিভাবে ব্যবহার করছে সেটা ভিন্ন প্রসঙ্গ। ওয়ার্ল্ড ব্যাংক এই ডাটা, এই সঠিক তথ্যগুলো সে ব্যবহার করবে অন্য পারপাসে। আর এখানে যারা আন্দোলন সংগ্রাম করছেন, যে শ্রমিক সংগঠন, একটু আগে যে তথ্য যেটা বললাম, তাহলে ওই শ্রমিক নেতা বা আরো অন্যান্য প্রতিষ্ঠান যারা আছে আন্দোলন সংগ্রাম যারা করতে চাচ্ছেন, তো তাদের লেখা ফেসবুক বা বিভিন্ন পত্রিকায় যেটা এসছে, এই তথ্যগুলো তো আসেনি। তারা তো বলেই যাচ্ছেন যে কি আমার নিজের দেশের সংস্থাকে দেন। তো নিজের দেশের সংস্থা ফ্যাসিজমের সময় মহিউদ্দিন চৌধুরী সাহেব এবং পরবর্তীতে সাইফ পাওয়ারটেক করেছে। তো তাহলে যেই পরিমাণ অর্থ সাশ্রয় হওয়ার কথা, এই পরিমাণ অর্থ তাহলে কার পকেটে গেছে? সেকেন্ডলি এইখানে যে ধরনের সক্ষমতাগুলো গড়ে তোলা দরকার একটা পোর্ট পরিচালনার জন্য, যে অত্যাধুনিক টেকনোলজি এবং এই লিড টাইম যদি কমিয়ে নিয়ে আসতে হয়, এটা শুধু চট্টগ্রাম পোর্ট ডেভেলপ করলেই হবে না। কারণ পোর্ট পর্যন্ত যে এখান থেকে উৎপাদিত পণ্য তো পোর্ট পর্যন্ত গিয়ে পৌঁছাতে হবে। আবার ইম্পোর্ট করে যে পণ্যটা পোর্টে নামবে, ওইটা তো আবার দেশের অভ্যন্তরে পৌঁছাতে হবে। তো পৌঁছানোর মাধ্যম কি? রেল সিস্টেম, সড়ক সিস্টেম, রোড সিস্টেম, আর একটা হচ্ছে ওয়াটারওয়ে, মানে ইনল্যান্ড ওয়াটারওয়ের মাধ্যমে, মানে নৌ পরিবহন। তাহলে এই তিনটা ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা কি বাংলাদেশে? আমরা এক্সপোর্ট যদি বুস্ট করতে চাই, মানে অ্যানাদার প্রায় $36 বিলিয়ন যদি উপার্জন যদি করতে চাই, তাহলে শুধু পোর্ট না, পোর্টের সঙ্গে এই তিনটা ইনফ্রাস্ট্রাকচার একই সমান তালে ওই জায়গায় যদি না নেওয়া যায়, তাহলে হবে না। ফলে ন্যাশনালিস্টিক ভিউ পয়েন্ট এক জিনিস, আর শ্রেণী দৃষ্টিভঙ্গি আরেক জিনিস, দুই জিনিস। ফলে শ্রেণী দৃষ্টিভঙ্গি সম্পন্ন রাজনৈতিক দল যারা, তারা উত্থাপন করে যে খালি পোর্ট না, আনুষঙ্গিক ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট চাই। এবং এখানে যদি বেটার অপারেটর, বেটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি যদি আনতে যদি হয়, তাহলে সেটাকে বাছাই করতে হবে ওপেন টেন্ডারের মাধ্যমে, যেটি ফ্যাসিস্ট হাসিনা কোনোদিন ফলো করে নেই। এবং যেটি এই যে ওপেন টেন্ডার সিস্টেমটা, ডিপিএম মেথড না, ডাইরেক্ট পারচেজ মেথড না, এই যে ওপেন টেন্ডার সিস্টেমটা সম্ভবত প্রেজেন্ট গভর্নমেন্ট, আমি পত্রপত্রিকায় পড়লাম, তারা হয়তো যেতে পারে, বাট এখনো সুনির্দিষ্ট করে নাই। আপনারা জিনিস খেয়াল করে দেখেন, গণ অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আপনি ক্ষমতায় এসছেন, অলমোস্ট 10 মাস পার হয়ে গেছে। তাহলে বাংলাদেশের অর্থনীতির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ যে ইনফ্রাস্ট্রাকচারটি, এই ব্যাপারে আপনি এখনো কোনো সেভাবে সিদ্ধান্তই নিতে পারেন নাই, খালি সুইট টক করে যাচ্ছেন। আর যারা অনেক বাম সংগঠন, যারা জনগণের রাজনীতির কথা বলে যারা নামছেন, তারা হাফ ট্রুথ কথাগুলো বলছেন, এক ধরনের জাতীয়তাবাদী কথা বলেন এবং অর্ধেক জিনিস বলে, বন্দরের প্রসঙ্গ বলে। তো তাদের চোখের সামনেই যখন পতেঙ্গা টার্মিনাল চালাচ্ছে কারা, একটাবার তো উচ্চারণ করলেন না। এবং লালদিয়া, তারপর বে টার্মিনাল 1 and 2, তাহলে এগুলো কারা চালাবে? এখন আমি যদি একজন অ্যানালিস্ট হিসেবে যদি প্রশ্ন করি, তাহলে বাংলাদেশের কয়টা প্রতিষ্ঠানের এই দক্ষতাটা আছে? বাংলাদেশে না হয় দক্ষ মানুষ আছে বুঝলাম, কিন্তু প্রযুক্তি আপনি কোত্থেকে আনবেন? তো প্রযুক্তি কেনার সময় আপনার তো তখন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট লাগবে, ঋণ তো লাগবে। আমাদের তো ডলার সেভাবে কমে গেছে কিনা? তো ফলে এই সমস্ত ব্যাপক আসপেক্টটা তখন আর এই ভদ্রলোকদের মাথায় তখন আসে না, তাদের বক্তৃতা বিবৃতিতেও আসে না। একটা ছোট্ট উদাহরণ দিই। একদল বামপন্থী দেখতেছেন আপনি, কিছুদিন এই দুটো গার্মেন্টস ফ্যাক্টরির বেতন ভাতা নিয়ে শুধু মুভমেন্ট করতেছে এবং বলতেছে কি 3 মাসের বকেয়া বেতন দেন। কিন্তু আসল প্রশ্ন যেটা, ওই ফ্যাক্টরিটা যে বন্ধ হয়ে যাচ্ছে, 3 মাসের বেতন ভাতা বকেয়া থাকার পর উনি চাকরিটা করবেন কোথায়? অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি যে বন্ধ হয়ে গেছে,
পালিয়ে যাওয়া আওয়ামী লীগের যে তস্কর এবং দালাল সম্রাট যারা ছিলেন, দস্যুবৃত্তি যারা করে বেরিয়েছেন, তাদের যে ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিগুলো যেগুলো এখানে শাটডাউন করে দিলেন বর্তমান ইন্টেরিয়াম সরকার, এগুলো কে চালাবে? আপনার কি কোনোই দায়িত্ব নাই? আপনি কোনো ভ্রুক্ষেপ করবেন না? একের পর এক ফ্যাক্টরি শাটডাউন হয়ে যাবে, কারণ এগুলো তো রাষ্ট্রীয় সম্পদ। এগুলো তো সালমান এফ রহমান বা অন্যান্য পালিয়ে যাওয়া তস্করদের ব্যক্তিগত অবস্থায় ছিল না, কারণ এরা সব বাংলাদেশের ব্যাংকের টাকায় তৈরি। তো যেই শ্রমিক সংগঠনগুলো যারা শুধু বকেয়ার কথা বলতেছেন, আপনারা কি এই দায়িত্ব নেবেন না ব্যাংকের টাকা ফেরত দেওয়ার? কারণ ব্যাংকের টাকা কার? ব্যাংকের মালিকের পকেটের? অবশ্যই না। এটা তো এই বাংলাদেশের জনগণের সেখানে ডিপোজিট করা টাকা। তো সেই টাকার কোনো দায়িত্ব নেবেন না আপনি? তাহলে সেই টাকা ফেরত আসার উপায় কি? ওই কলকারখানা যদি চালু না থাকে, খালি জাতীয়তাবাদী বা মানে হালকা দাবি দেওয়া করলেই তো হবে না। আর আমরা বাংলাদেশ সারা জীবন কি খালি মেশিন বাইরের থেকে ইম্পোর্ট করেই আনবো? আমরা নিজেরা মেশিন বানানো শিখবো না? এই দাবি করতে শুনেছেন এদের মুখে? শোনেন নাই। ফলে এই জন্য বলেছি, একটা হচ্ছে শ্রেণী দৃষ্টিভঙ্গি থেকে দেখা, একটা জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি থেকে দেখা, আর আরেকটা হচ্ছে ক্যাপিটালিস্ট সাম্রাজ্যবাদীদের দৃষ্টিকোণ থেকে দেখা। তফাৎ আছে এর মধ্যে। কিছুদিন আগে শ্রদ্ধেয় আনু মোহাম্মদের একজন খুব ঘনিষ্ঠজন, তিনি এই প্রসঙ্গে একটা লেখা লিখেছেন। তো তিনি তার লেখায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ইউনাইটেড স্টেটসের যে 6টা পোর্ট নিয়েছে সেখানে এটা বলে নেই, ডিপি ওয়ার্ল্ড গ্লোবালি অপারেট করে প্রায় 79 কান্ট্রিজে। এর মধ্যে তারা দুবাইয়ের যে সর্ববৃহৎ যে পোর্ট যেটা আছে জাবেলা আলী, এটি পরিচালনা করে। লন্ডনের লন্ডন গেটওয়ে যে গেটওয়ে যেটা পোর্ট, ওয়ান অফ দ্য লার্জেস্ট পোর্ট ইন লন্ডন, সেটা তারা পরিচালনা করে। এবং ইউনাইটেড স্টেটসে তারা 6টা পোর্ট পরিচালনা করে। তানু মোহাম্মদ সাহেবের ওই অনুসারী তিনি তার লেখায় শুধুমাত্র উল্লেখ করেছেন যে আমেরিকাতে যখন এই পোর্ট পরিচালনা করার জন্য যখন ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে যখন চুক্তি হয় 2006 সনে, তো সেই চুক্তির সময় সেখানে পুরো ইউনাইটেড স্টেটসে ব্যাপক মুভমেন্ট হয়েছিল। কি কারণে? পলিটিক্যাল পার্টিগুলো ভেবেছিল যে ন্যাশনাল সিকিউরিটি, ইউনাইটেড স্টেটসের ন্যাশনাল সিকিউরিটিকে কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে কিনা। তো সেইটাকে কেন্দ্র করে তখন ইউনাইটেড স্টেটসের একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি কিন্তু শুরুতেই বলেছি, ইট ইজ এ মেজর ডিসিশন, ইট ইজ এ ভেরি ভাইটাল ডিসিশন একটা রাষ্ট্রের জন্য। এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার কারা পরিচালনা করবে? তো সেই ডিসিশনে আপনার তারা আমাদের আজকের যে আলোচ্য সূচি, কন্টেইনার টার্মিনাল এবং মানবিক করিডোর বা প্যাসেজকে কেন্দ্র করে যে বিভিন্ন ধরনের পরিকল্পনা, দেশীয় আন্তর্জাতিক, যেটাকে আমরা সাম্রাজ্যবাদী পরিকল্পনা, এ বিষয়ে আমাদের অবস্থান বা আমাদের ভূমিকা কি হওয়া উচিত রাজনৈতিকভাবে, এই বিষয়কে কেন্দ্র করেই আজকের এই আলোচনার সূত্রপাত। তো ফলে জাতীয় মুক্তি কাউন্সিল আয়োজিত আজকের এই আলোচনার সংগ্রামী সভাপতি, মুক্তি কাউন্সিল কেন্দ্রীয় সম্পাদক কমরেড ফয়জুল হাকিম সহ যারা উপস্থিত আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আলোচনাটা ব্যাপ্তি অনেক বড়। এমনি পয়েন্ট অনুযায়ী শুধু মনে হতে পারে যে কন্টেইনার টার্মিনাল আর মানবিক করিডোর বা মানবিক প্যাসেজ, বিষয়টা এরকম না। কারণ দুটো সিদ্ধান্তই অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সাধারণত রাষ্ট্রীয় জীবনে বা একটা রাষ্ট্র যখন তার ফরেন পলিসি নির্ধারণ করে, তার ইকোনমিক পলিসি যখন নির্ধারণ করে, এইগুলো এতই গুরুত্বপূর্ণ পলিসি যে ফলে এইগুলো উত্থাপিত হয়, ডিসকাশন হয়, উত্থাপিত হয় যদি নির্বাচিত, জনগণের ভোটে নির্বাচিত যদি পার্লামেন্ট থাকে,
মানে একটা ক্যাপিটালিস্ট রাষ্ট্রের ক্ষেত্রে যা হয়। তো আনফর্চুনেটলি বাংলাদেশে সেটি বিদ্যমান নেই। বাংলাদেশে এখন যে সরকারটি আছে সেটাকে ইন্টারিম সরকার বলা হচ্ছে, এবং এই ইন্টারিম সরকারটা দাঁড়িয়েছে 5ই আগস্ট 2024-এর মহান গণ অভ্যুত্থানের উপর। ছাত্র শ্রমিক জনতার যে মিলিত যে গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিজম এবং সেই আওয়ামী ফ্যাসিজমের যিনি শিরোমণি ছিলেন হাসিনা পালিয়ে যাওয়ার পর 8ই আগস্ট এই অন্তর্বর্তীকালীন সরকারটি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে, ওই অভ্যুত্থানের উপর দাঁড়িয়েই আসে। তো আমরা আজকে যে বিষয় নিয়ে এখানে আলোচ্য সূচি নির্ধারণ করা হয়েছে, দুটো বিষয়ের মধ্যে প্রথম বিষয়টা আমি কন্টেইনার টার্মিনাল যেটা, এটা নিয়ে শুরু করতে চাই। ব্যানারে যদিও লেখা আছে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল, কিন্তু তথ্য উপাত্ত বলছে গত কয়েক বছরে, বা ডিবি ওয়ার্ল্ড দিয়ে শুরু করি, বা নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল। নিউ মুরিং কন্টেইনার টার্মিনালটা আপনার কাজ শেষ হয় 2006-07 নাগাদ, ওখানকার নির্মাণ কাজ। ওই কাজ শেষ হওয়ার পর 2007-এ বাংলাদেশি একটা লোকাল প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক, সে অ্যাডহক বেসিসে, একদম এক্স্যাক্টলি এই শব্দটা লেখা আছে, অ্যাডহক বেসিসে সে এটি পরিচালনা করছেন এখন পর্যন্ত। যদিও তার মেয়াদ, নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনা করার মেয়াদ এবছরের জানুয়ারিতেই শেষ হয়ে গেছে, কিন্তু এখনও যেহেতু কোনো অপারেটর, সেটা বিদেশি হোক দেশি হোক, এখনও যেহেতু নির্বাচিত হয়নি, ফলে তার কাছ থেকে ডেইলি কন্ট্রাক্ট বা সেলস বেসিসে এখনও তাকে দিয়ে পরিচালনা করানো হচ্ছে। তো ফ্যাসিস্ট রিজিম, ভারতের নরেন্দ্র মোদী ফ্যাসিস্ট সরকারের প্রত্যক্ষ মদদে এবং ভারতীয় রুলিং ক্লাসের অন্যান্য রাজনৈতিক দল ইনক্লুডিং কংগ্রেস, এদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে গত প্রায় 15.5 বছর এখানে আওয়ামী লীগ শাসন এবং চরম শোষণ চালিয়েছে। ফলে ওই সময়টায় 2007 সনে যেই লোকাল প্রতিষ্ঠানটি এই নতুন টার্মিনাল পরিচালনা করার দায়িত্ব পেয়েছে, সে কিভাবে পেয়েছে, আপনারা গত কয়েক মাস সেই প্রতিষ্ঠানটির অবস্থান কি সেটি পত্রপত্রিকায় আপনারা উল্লেখ করেছেন। এবং তিনি চালানোর আগে, যখন চিটাগং পোর্ট যখন ছিল, চিটাগং পোর্ট তো আর নতুন হয়নি, অনেক আগেই হয়েছে, সেটি দেখা গেছে আরো বহু আগে থেকেই চিটাগাং এই পোর্টটি তৎকালীন আওয়ামী লীগের যিনি প্রধান নেতা ছিলেন চট্টগ্রামে, জনাব মহিউদ্দিন চৌধুরী, তিনি এবং চট্টগ্রামের যে বন্দরের যে শ্রমিকদের যে কালেকটিভ বার্গেনিং এজেন্সিশিপ যেটাকে বলে সিবিএ, সেটা মূলত আওয়ামী লীগের যে শ্রমিক সংগঠন ছিল, যেটা শ্রমিক লীগ, এর মাধ্যমেই তারা সেটাকে নিয়ন্ত্রণ করতেন। নিয়ন্ত্রণ মিন করছে কি, মালিকানার অর্থে নিয়ন্ত্রণ না, কিন্তু সেখানে লেনদেন ইত্যাদি বিভিন্ন বিষয়। বন্দর কেন গুরুত্বপূর্ণ এটা আমরা কম বেশি সবাই জানি। বাংলাদেশের পার্সপেক্টিভে একটা ছোট্ট পরিসংখ্যান যদি আপনাদের সামনে যদি তুলে ধরি, তাহলে আমাদের যে চট্টগ্রাম বন্দর যেটি আছে, এটি দিয়ে আমাদের বহির্বিশ্বের সঙ্গে বা বাইরের দেশের সঙ্গে যে বাণিজ্য যেটি হয়, এই বাণিজ্যের প্রায় 90% বাণিজ্য এই চট্টগ্রাম বন্দর দিয়ে পরিচালিত হয়। এবং কন্টেইনার, মানে যেই আধারে মধ্যে পণ্য দেশের বাইরে যায়, মানে এক্সপোর্ট হয়,
বা যে আধারের মাধ্যমে পণ্য বাইরের দেশ থেকে আসে, মানে ইম্পোর্ট যেটাকে বলে, ফলে এই কন্টেইনারের যে ট্রাফিক, বাংলাদেশে যত কন্টেইনার আসে এবং যায় শিপের মাধ্যমে, এর 98% কন্টেইনার লোড আনলোড হয় হচ্ছে আপনার এই চিটাগাং পোর্টে। ফলে এটা এতই গুরুত্বপূর্ণ জায়গা। এই কারণে ইকোনমিক পলিসি এবং ন্যাশনাল সিকিউরিটি প্রশ্নটা এই কারণে এটা ওতপ্রোতভাবে জড়িত। ফলে এই সংক্রান্ত কোনো সিদ্ধান্ত তখন স্বাভাবিকভাবেই গণতন্ত্রে আস্থাশীল মানুষরা তখন স্বাভাবিকভাবেই বিবেচনায় নিয়ে থাকেন যে এই সিদ্ধান্তটা হওয়া উচিত নির্বাচিত সরকারের মাধ্যমে, মানে জনগণের প্রত্যক্ষ ভোটে, বাধাহীন ভোট নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যে পার্লামেন্ট আসবে, প্রথম কাজ হচ্ছে তাদের কি চুক্তি হবে, কার সঙ্গে কি হবে না হবে, এই বিষয়গুলো সেখানে আলোচিত হতে হবে। তো এইখানে যখন ফ্যাসিস্ট রেজিম যখন ছিল বাংলাদেশে, নিউমোরিং কন্টেইনার টার্মিনালের জন্য প্রথম যে বেসরকারি প্রতিষ্ঠানটি নাম হচ্ছে ডিপি ওয়ার্ল্ড। তো ডিপি ওয়ার্ল্ড এটি ইউনাইটেড আরব এমিরেটসের মালিকানাধীন, রাষ্ট্রীয় মালিকানাধীন, এবং ওই মিডল ইস্টার্ন ওই দেশগুলো অ্যাকচুয়ালি রাজা বাদশারা তারাই মালিক। ফলে সেই হিসেবে এটা একটা স্টেট অর্গানাইজেশন তাদের ডিপি ওয়ার্ল্ড ছিল ইউএস কংগ্রেসে অ্যান্ড ইউএস সিনেটে, এবং সিনেট কমিটি বা কংগ্রেশনাল কমিটির যে হিয়ারিং যেটা হয়েছিল মার্চ 2006, এবং এটা পাবলিশড হয়েছিল, টেস্টিমনিটা পাবলিশড হয়েছিল যে ম্যাগাজিনটায়, এটা হচ্ছে সম্ভবত ইউনাইটেড স্টেটসের দি মোস্ট পাওয়ারফুল অর্গানাইজেশন এন্ড ম্যাগাজিন। সেটার নাম হচ্ছে কাউন্সিল অন ফরেন রিলেশনস এটাতে, এবং এটা লিখেছেন হচ্ছে স্টিফেন ই ফ্লিন। উনি ওয়ার্ল্ড রিনাউন্ড এই বিষয়ে উনি এক্সপার্ট। তো হিয়ারিং এ কে ছিলেন? চেয়ারম্যান হান্টার, কংগ্রেসম্যান স্কেলটন, অ্যান্ড ডিস্টিংগুইশড মেম্বার্স অব দ্য হাউস আর্মড সার্ভিসেস কমিটি। আবারও বলি, ওই পোর্ট চুক্তি করার আগে, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ইউএস গভর্নমেন্ট চুক্তি করার আগে, তার 6টা পোর্টের সঙ্গে চুক্তি করার আগে চেয়ারম্যান ছিলেন হান্টার, কংগ্রেসম্যান স্কেলটন, অ্যান্ড ডিস্টিংগুইশড মেম্বার্স অব দ্য হাউস আর্মড সার্ভিসেস কমিটি। ওইখানে আলাপ আলোচনা করে সিকিউরিটি মেজার্স কি হবে, চুক্তিপত্রে কি কি টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকবে, ফি শেয়ারিং কি হবে, চেক অ্যান্ড ব্যালেন্স কি থাকবে, সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা হওয়ার পর, স্যাটিসফাইড হওয়ার পর তারপরে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এবং ইউনাইটেড স্টেটস একটা সাম্রাজ্যবাদী রাষ্ট্র, সেও এদের সঙ্গে যখন চুক্তি করে, এবং এই যে ডিসকাশনগুলো হয় এগুলো কিন্তু পাবলিক ডিসকাশন হয়, একদম ক্যামেরা দিয়ে, কিন্তু প্রত্যেকেই টিভিতে এটা দেখতে পারে এই ধরনের মিটিংয়ে। বাংলাদেশে কি হয়েছিল? হয়নি। বিগত পালিয়ে যাওয়া হাসিনার তথাকথিত পার্লামেন্টে কোনোদিন এটা আলোচনা হয় নাই। পার্লামেন্টের তথাকথিত স্ট্যান্ডিং কমিটিগুলো ছিল, সেখানেও আলোচনা হয় নাই। আর বর্তমান যিনি মহান গণঅভ্যুত্থানের উপর দাঁড়িয়ে যে ইন্টারিম সরকারটি আছে, তারা মিটিং করছেন তাদের সঙ্গে। যেহেতু এখন পার্লামেন্ট নেই, ফলে আলোচনা করা উচিত ছিল কাদের সঙ্গে? পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে। সরি, কোন পলিটিক্যাল পার্টি? যারা গণঅভ্যুত্থানে যারা সরাসরি অংশগ্রহণ করেছিলেন, গণঅভ্যুত্থানে যারা ভাইটাল রোল প্লে করেছিলেন, যেই পলিটিক্যাল রাজনৈতিক দলগুলো, তাদের সঙ্গে তো আলোচনা করতে হবে। আপনি একটা ফরেন টেকনোলজি হোক, ফরেন লোন হোক, বিদেশি একটা অপারেটর হোক, এত গুরুত্বপূর্ণ একটা ইনস্টলেশনের জন্য যখন স্বাক্ষর করতে যাবেন, বা কার কাছ থেকে টেকনোলজি নিচ্ছেন, সেই টেকনোলজির ইকোনমিক লাইফ কি, তার সিকিউরিটি অ্যাসপেক্ট কি, ফলব্যাক সিনারিও কি, তো সেগুলো আলোচনা না করে শুধুমাত্র নিজেরা আলোচনা করে যদি এই ধরনের চুক্তি যদি স্বাক্ষর করে ফেলেন,
তাহলে জনগণের প্রতিনিধি হিসেবে বর্তমানে যারা রাজনীতি করার চেষ্টা করছেন তারা যদি বলে যে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা যদি বলে যে আপনি ঠিক ফ্যাসিস্ট হাসিনার মতন সিকিউরিটি, বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটিকে কম্প্রোমাইজ করতে চাচ্ছেন, তাহলে কি তারা ভুল বলবেন? কারণ তারা তো, তাদের সঙ্গে তো আপনি কোনো কিছুই শেয়ার করছেন না, আপনি জানাচ্ছেন না। বাংলাদেশের মানুষ উন্নত মানের টেকনোলজির বিপক্ষে না। বাংলাদেশের মানুষ যিনি বেটার অপারেটর যদি থাকেন, অবশ্যই আছে ওয়ার্ল্ড ওয়াইড, তাদের সঙ্গে কার্য চুক্তি সম্পাদনে বাংলাদেশের মানুষ কখনো বিরোধিতা করছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি তো স্বচ্ছতা বজায় রাখছেন। তো যেই জিনিসটা বলছি যে চুক্তির প্রসঙ্গ, ফ্যাসিস্ট হাসিনার সময়ও আমরা দেখেছি সবকিছু লুকিয়ে রাখার একটা টেন্ডেন্সি। কোনোদিন কোনো তথ্য, চুক্তি সংক্রান্ত তথ্য, সেটা মনমোহন সিং এর সঙ্গে চুক্তি হোক, পরবর্তীতে তিনি গর্বের সঙ্গে ভারতের মাটিতে বসে তিনি বলেছিলেন ভারতকে যা দিয়েছি তা সে কোনোদিন ভুলতে পারেন। তো তিনি কি কি চুক্তি করেছিলেন কোনোদিন তিনি প্রয়োজন মনে করেছেন, কারণ জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন, ফলে জনগণকে তিনি প্রতিপক্ষই মনে করেন। ইন্টারিম গভর্নমেন্টের কাছে যারা এই মহান গণ অভ্যুত্থানের উপর যারা দাঁড়িয়ে আছেন, তাদের কাছ থেকে তো আমরা স্বচ্ছতা প্রত্যাশা। যাদের সঙ্গেই কথা বলেন, যাদের কাছ থেকে ঋণ নেন, যাদের কাছ থেকে টেকনোলজি সংগ্রহ করেন, বা যাদের কাছ থেকে এক্সপার্ট হেল্প নেন, ভালো কথা। যেহেতু রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ইনফ্রাস্ট্রাকচার, এবং এখন যেহেতু পার্লামেন্ট নেই, তার ফলে ওই গণ অভ্যুত্থানের সক্রিয়ভাবে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনাকে অবশ্যই কথা বলে নিতে হবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসার। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণটা আমি দিয়েছি, যে তাদের কংগ্রেস এবং সিনেটে যে হিয়ারিং হয়েছে এই চুক্তি সম্পাদনের, তো সেইখান থেকে দুটো গুরুত্বপূর্ণ বিষয় পয়েন্ট আমি আপনাদেরকে পড়ে শোনাই, যে তারা কিভাবে নিজেদের সুরক্ষার জন্য তারা কি কি সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং দুটো পয়েন্ট আমি আপনাদেরকে পড়ে শোনাই। The administration means US administration এর কথা বলছে, the administration and Congress, the parliament, should support the development and deployment of technologies that can monitor the position and integrity of shipments as they move through the global supply chain. There are a number of technologies that draw on low orbit satellites and radio frequency identification systems that have promise in this regard. The widespread deployment of these technologies can have the ancillary commercial benefits, as well as by improving global logistics management by bolstering supply chain visibility and accountability. At the end of the day, America's port security challenge is not about who is operating on our waterfront. The real issue is that we are relying on commercial companies largely to police themselves and nominate nominal standards and very limited oversight. Both Congress and White House should embrace a framework of trust but verify. বিশ্বাস করবো তাকে, কিন্তু ভেরিফাই করে নিতে হবে। এবং শেষে এসে তারা বলছেন, the bottom line is that if at the end of this controversy the only thing that happens is that the Dubai Port World deal is approved or denied, the American people will have been deprived of a real opportunity to have advanced a qualitative improvement in port and container security. Congress and White House should work together to convert the current political maelstrom into doing something meaningful to bolster our national security and economic security. এবং এটাকে কেন্দ্র করে তখন তারা সিদ্ধান্ত টানছেন, when it comes to the flow of goods around the planet, we need to know what is in the box more than we need to know who is moving them around the country. মানে তারা তাদের সিকিউরিটি সিস্টেমটা ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে তাদের যে 6টা পোর্ট যখন তারা চুক্তি সম্পাদন করে, তারা এই মানের সিকিউরিটি স্ট্যান্ডার্ড
এবং প্রোটোকল তারা সেখানে এস্টাবলিশ করেছিল এবং এই রিলেটেড মেন পাওয়ার টেকনোলজি তারা যেভাবে ডিপ্লয় করেছিল এবং তাদের মূল চিন্তাটা ছিল যে কন্টেইনার কে নিয়ে আসতেছে সেটা কন্টেনারের ভিতরে যে বক্স ওই বক্সের মধ্যে কি আছে সেটা আমাকে জানতে হবে। হাসিনা এগুলোর তোয়াক্কা করে নাই। প্রফেসর সাহেব আপনি কি এগুলোর তোয়াক্কা করছেন কিনা সেটা কিন্তু বাংলাদেশের জনগণের জন্য, সেটা লোকাল কোম্পানি হোক সেটা ফরেন কোম্পানি হোক যেই সেটা অপারেট করুক, বাংলাদেশের জনগণের জানতে হবে যে ওই কন্টেনারের মধ্যে কি আছে, কে আনলো নিয়ে গেল সেটা না, এবং সেটা যেই জায়গা থেকে আসতেছে এবং আমার দেশ পর্যন্ত পৌঁছাচ্ছে বা আমার দেশ থেকে যখন বাইরে যাচ্ছে উভয় ক্ষেত্রে ওই কন্টেনারে কি যাচ্ছে উই নিড টু নো, বাংলাদেশের পিপুল শুড নো, এবং ওখানে কি কি সিকিউরিটি মেজার্স আপনি নেবেন যাতে জাতীয় নিরাপত্তা এবং বাংলাদেশের ইকোনমি যেন কারো উপর যেন অধীনস্থ যেন না হয়ে যায়। এই বিষয়গুলো কি ভাবছেন কিনা এটা পূর্ণাঙ্গ ভাবে আমরা বলতেও পারছি না, বুঝতেও পারছি না, কারণ আপনি এটা শেয়ার করছেন না রাজনৈতিক দলগুলোর সঙ্গে, সে লড়াকু রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এবং এবং এই জিনিসটা ইউনাইটেড স্টেটস এর মতন কান্ট্রিও এবং ইংল্যান্ডের মতন দেশও তারা যখন এই ধরনের অপারেটর এবং টেকনোলজি কোম্পানিগুলোর সঙ্গে তারা যখন এই কনসার্ন হয়, তারা কিন্তু তাদের পার্লামেন্টে ওপেন সেশনে এই বিষয়গুলো ডিসকাশন করে নিয়ে নীতি গ্রিটিতে ইনডেপথ তারা ডিসকাশন করে নিয়ে তারপরে তারা চুক্তি সম্পাদনের দিকে যায়। প্রফেসর ইউনূস এবং তাদের যে টিম, বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যে টিম, ম্যাক্সিমামের সঙ্গে পাশ্চাত্যের বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ইনস্টিটিউশনের অত্যন্ত ভালো সম্পর্ক আছে এবং অত্যন্ত শ্রদ্ধার সম্পর্ক আছে। ফলে তারা কি এই বিষয়টা ফলো করবেন না? ওই রাষ্ট্রগুলো যদি তারা তাদের জনগণকে যদি জানায় এবং জানানোর রেসপন্সিবিলিটি তারা যদি নিয়ে থাকে, আপনারা কেন নিচ্ছেন না? এবং এটা শুধু কন্টেইনার টার্মিনালের ক্ষেত্রেই নয়, একইভাবে মানবিক করিডোরের ক্ষেত্রেও প্রযোজ্য। যদিও গতকালকে বাংলাদেশের এনএসএ মানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিল সাহেব তিনি বলেছেন যে এই বিষয় নিয়ে নাকি কারোর সঙ্গে কোনো ডিসকাশনই হয় নাই, শুধু জাতিসংঘের সঙ্গে যতটুকু বুঝতে পেরেছি জাতিসংঘের সঙ্গে কিছু কথা হয়েছে যে সেখানে যে মানবিক ত্রাণ সহায়তা তিনি পাঠাচ্ছেন। ভালো কথা, ত্রাণ সহায়তা। আমরা আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি আমাদের 1 কোটিরও বেশি লোক উদ্বাস্ত হয়েছে, তাদেরকে বিশ্বের বিভিন্ন দেশ মহান মুক্তিযুদ্ধের সময় ত্রাণ সহায়তা তারাও করেছে এবং সেটা কিন্তু প্রকাশ্যে ডিসকাশন করিনি, সবাই জানতো যে ওই বক্সে কি আসতেছে। আমরা আর্মস সহযোগিতাও পেয়েছি, আমরা খাদ্য সহযোগিতাও পেয়েছি, এছাড়াও দেশ স্বাধীন করে বিভিন্ন সময় বন্যার মুখোমুখি হয়েছে, আমরাও ত্রাণ নিয়েছি। আবার বাংলাদেশের যখন সক্ষমতা অর্জন করতে পেরেছে বাংলাদেশ ইকোনমিও অন্য জায়গায় ত্রাণ পত্র চালিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই যে একটা মেজর ডিসিশন, মানবিক করিডোর হোক বা মানবিক তৎপরতা হোক বা ত্রাণ সহায়তা হোক, যেহেতু এখন পার্লামেন্ট নাই, একইভাবে আপনার উচিত আপনার এনএসএ এবং আপনার পররাষ্ট্র উপদেষ্টা তাদের কোনো অধিকার নাই সাংবাদিকদের সামনে এক কোচায় বলে দেওয়া যে আমরা এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছি বা এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আমাদের আছে। না, আপনাদের নাই। আপনারা গণঅভ্যুত্থানের উপর এসেছেন বলেই তার মানে এই না যে রাষ্ট্রের মেজর ডিসিশন তো আপনার একার নেওয়ার এখতিয়ার। এবং আপনারা ভুলে যাবেন না তত্ত্বাবধায়ক সরকার যে এখন কোনো আপনারা অনির্বাচিত দিন শেষে এটি বিবেচনায় রাখবেন। হতে পারে আপনি গণঅভ্যুত্থানের উপর এসছেন, কিন্তু গণঅভ্যুত্থানের উপর যে সমস্ত রাজনৈতিক দল সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল, যে শ্রমিকরা অংশগ্রহণ করেছিল, শুধু ছাত্ররাই নয়, তাদের কি কোনো প্রতিনিধিত্ব আপনারা নিশ্চিত করেছেন? আপনারা যখন দাবি করেন যে আমরা গণঅভ্যুত্থানের উপর নির্মিত ইন্টারিম গভর্নমেন্ট, শ্রমিকদের কোন প্রতিনিধি বা শ্রমিকদের কথা বা শ্রমিক শ্রেণী থেকে নেওয়া কোন উপদেষ্টা কি আছে? নেই। যদি থাকতো সামান্য বেতন ভাতার জন্য কয়েক মাস আগে কি আপনারা গুলিবর্ষণ করেননি? করেছেন।
এবং এখনো কেন এই বেতন ভাতার জন্য তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে? তো আপনারা তো দেখভাল করছেন না। এবং কলকারখানা যেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এগুলোর ব্যাপারেও তো আপনারা উদাসীন, একেবারেই উদাসীন। এগুলোকে তো আপনাদের উচিত ছিল রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে যাওয়া, নিয়ে সেগুলোকে সুস্থভাবে পরিচালনা করা, এবং যে শ্রমিকরা এখানে কাজ করত সেই শ্রমিকদেরকে সঙ্গে নিয়ে সেটাকে ম্যানেজ করা, ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসা। কিছুই তো করলেন। তাহলে আপনারা যখন দাবি করেন যে আমরা গণ অভ্যুত্থানের উপর নির্মিত ইন্টারিম গভর্নমেন্ট, আপনাদের দাবি তো তখন যুক্তি এবং ধোপে টেকে না। ফলে সেই বিবেচনা, এই যে মানবিক করিডোর, যদিও গতকালকে আপনারা বলেছেন আপনারা কারোর সঙ্গে আলাপ করেননি এবং এই বিষয়ে আপনারা ভাবছেন না, কিন্তু এক সময় তো আপনারা দুজনেই বলে ফেলেছিলেন, এনএসও বলে ফেলেছিলেন এবং পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় তিনিও বলে ফেলেছিলেন। তো এখন সেখান থেকে আপনারা যে ব্যাক আউট করলেন, তো মানুষের মধ্যে তো সেই কনফিউশনটা তো রয়েই গেছে। যদিও গতকালকে বাংলাদেশের মাননীয় সেনাপ্রধান তিনি বলেছেন দেয়ার উইল বি নো করিডোর, কিন্তু এই বিষয়, এবং তিনি তার বক্তব্যে আরো বলেছেন যে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে একটা নির্বাচিত সরকারের প্রয়োজন আছে এবং রাজনৈতিক দলগুলোর মতামতের প্রয়োজন আছে। ফলে সেই মতামতটা আপনারা যেন নেন, সেই তাগিদ আমরা আপনাদেরকে দিতে চাই। কারণ এত বড় গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত, কারণ বাংলাদেশকে আমরা কোনো প্রক্সি ওয়ারের মধ্যে দেখতে চাই না। আর যে সাম্রাজ্যবাদের যে প্রসঙ্গটা, যেটা আমরা যারা বাম রাজনীতি করি, কারণ এখানে বিভিন্ন রাষ্ট্র যখন বাংলাদেশের সঙ্গে যখন সম্পর্ক স্থাপন করে, সেটা একটা টেকনোলজি দিয়ে হোক, সেটা একটা অপারেটিং কোম্পানি দিয়ে হোক, যেভাবেই হোক, বা বাংলাদেশকে লোন প্রদানের মাধ্যমেই হোক, সেটা ওয়ার্ল্ড ব্যাংকের আইএফসি হোক, ওয়ার্ল্ড ব্যাংক নিজে হোক, আইএমএফ হোক, বা অন্যান্য যে সমস্ত বড় বড় সংস্থা যেগুলো আছে যাদের সঙ্গে বাংলাদেশ বিভিন্ন সময় ঋণ নিয়ে থাকে, যেই চুক্তিগুলোই হোক। কারণ আমরা যারা লেনিনীয় শিক্ষায় শিক্ষিত হতে চাই, আমরা একটা জিনিস জানি। কমরেড লেনিন, আমি পড়ে শোনাচ্ছি, এটাও প্রায় আপনার 1920 সনে সেকেন্ড কংগ্রেস, যেটা কমিউনিস্ট ইন্টারন্যাশনাল নামে যে সংগঠনটি পরিচিত ছিল, কমিউনিস্ট ইন্টারন্যাশনালের সেকেন্ড কংগ্রেসে কমরেড লেনিন আমাদেরকে শিখিয়েছেন যে সাম্রাজ্যবাদ কি জিনিস এবং কেন আমরা এই চুক্তি সমূহের স্বচ্ছতা চাই, কেন আমরা বলি যে এই চুক্তি জনসম্মুখে প্রকাশ করা উচিত এবং জনগণের মতামত নিয়ে তারপর চুক্তি স্বাক্ষর করা উচিত। এই কথাগুলো জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে কেন আমরা এই দাবিটা উত্থাপন করি? এই কারণে করি, কারণ লেনিনের এই শিক্ষাটা আমাদের পাথেয়। তো এটা একটা বিশাল ওনার থিসিস ছিল কলোনিয়াল কোশ্চেনের উপর, সেখান থেকে আমি জাস্ট 3টা সেন্টেন্স পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে যে 6th পয়েন্টে এসে কমরেড লেনিন তখন বলছেন এবং লিখছেন যে the need constantly to explain and expose among the broadest working masses of all countries, and particularly of the backward countries, the deception systematically practiced by the imperialist powers, which, under the guise of politically independent states, set up states that are wholly dependent upon them economically, financially, and militarily. আমরা সাম্রাজ্যবাদকে চিনতে শিখেছি এভাবে যে সাম্রাজ্যবাদ বাংলাদেশের মতন রাষ্ট্র, আমরা যারা দুর্বল রাষ্ট্র অর্থনৈতিকভাবে, ফরেন পলিসিগতভাবে, আমাদেরকে তারা পলিটিক্যালি ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসেবে থাকতে দিতে চায় না। 15.5 বছর আমাদের স্বাধীন সত্তা জোর করে হরণ করেছিল ভারতীয় সাম্রাজ্যবাদ। ফলে এই লেনিনীয় শিক্ষা জাতীয় মুক্তি কাউন্সিলের মাথায় আছে বলেই আমরা এই দাবিগুলো করছি। কিভাবে? যে আমরা কারো অধীনস্থ হতে চাই না, আমরা ইকোনমিক্যালি, ফাইন্যান্সিয়ালি এবং মিলিটারিলি আমরা কোনো রাষ্ট্রের অধীনস্থ হতে চাই না, এবং চাই না বলেই আমরা সাম্রাজ্যবাদের বিরোধিতা করি এবং আমরা সাম্রাজ্যবাদ বিরোধী রাজনৈতিক সংগ্রাম, কৃষক
শ্রমিকের কাছে আমরা এই কথাগুলো পৌঁছে দিতে চাই যে রাষ্ট্র যখন যে ধরনের চুক্তি স্বাক্ষর করবে সেটা করার আগে জনগণের সঙ্গে আলাপ করে জনগণের সম্মতি নিয়ে চুক্তি করতে হবে। আমরা আবারও বলছি, আমরা টেকনোলজি, বেটার এক্সপার্ট এগুলোর বিরুদ্ধে নই, কিন্তু এগুলোর সঙ্গে চুক্তি করতে গেলে এই কাজটি আগে সম্পাদন করতেই হবে ইন্টারিম গভর্নমেন্টকে। কারণ শেখ হাসিনার পালিয়ে যাওয়া থেকে তার যে রাজনৈতিক অধঃপতন আমরা দেখেছি 15.5 বছরে, যেভাবে একটা স্বাধীন দেশকে তিনি দাসত্বের জোয়ালে তিনি বেঁধে ফেলেছিলেন, সেখান থেকে যদি মুক্ত যদি হতে হয় এবং গণ অভ্যুত্থানের যেটা সত্যিকারের চেতনা, কারণ শ্রমিক শ্রেণী এই গণ অভ্যুত্থানে অকাতরে যে রক্তদান করেছে এই জোয়াল থেকে মুক্ত হওয়ার জন্য, এবং আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন তাদের অনুমতি নিয়ে, অনুমতি সাপেক্ষে তাদের সাথে ব্যাখ্যা বিশ্লেষণ আলাপ সম্পাদিত করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার মাধ্যমেই আপনি চুক্তি করতে পারবেন। একমাত্র সেটাই হচ্ছে সঠিক পথ, এবং এভাবেই সাম্রাজ্যবাদের সঙ্গে একটা লড়া যায়, একটা লড়াকু অবস্থানে যাওয়া যায়। এই বলেই আমি আমার আলোচনা গুটিয়ে নিচ্ছি। ধন্যবাদ।